কল্পনা করুন একটি ছোট লাল বড়ি দেখতে অবিকল ক্যান্ডির মতো মিষ্টি ভ্যানিলা ফ্লেভার, কিন্তু এটি মুখে দেওয়া মাত্রই আপনার মস্তিষ্কের ডোপামিন লেভেল স্বাভাবিকের চেয়ে 1000 গুণ বাড়িয়ে দিতে পারে। এটি কোনো সাধারণ ক্যান্ডি নয়, এটি হলো ইয়াবা, তাই ভাষায় যার অর্থ পাগল ওষুধ। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মাদকাসক্ত মানুষের সংখ্যা এখন প্রায় 82 থেকে 83 লাখ, যার সিংহভাগই তরুণ। একজন মাদকাসক্ত ব্যক্তি এই নেশার পেছনে মাসে প্রায় 6000 টাকা খরচ করে, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ছোট্ট ট্যাবলেটের পিছনে কত বড় একটি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিলিয়ন ডলারের মাফিয়া নেটওয়ার্ক এবং প্রশাসনের কিছু অসাধু চক্র জড়িত? কিভাবে মায়ানমারের জঙ্গল থেকে তৈরি হওয়া এই একটি বিষ সীমান্ত পেরিয়ে আপনার আমার ঘরের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে? আজ এই ভিডিওতে আমরা ইয়াবা সিন্ডিকেটের একদম গভীরের সত্য উন্মোচন করব। ইয়াবা কোনো প্রাকৃতিক মাদক নয়, এটি একটি সিনথেটিক বা রাসায়নিক ড্রাগ। এর মূল উপাদান হলো মেথঅ্যামফেটামিন এবং এর সাথে মেশানো হয় ক্যাফেইন। ইতিহাস ঘাটলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী তাদের সৈন্যদের ক্লান্তি দূর করতে এবং দিনরাত যুদ্ধ করার শক্তি দিতে এই মেথঅ্যামফেটামিন বা নাৎসি স্পিড ব্যবহার করত। বাংলাদেশে এর আগমন কিন্তু খুব বেশি দিনের নয়। 1999 থেকে 2002 সালের দিকে বাংলাদেশে প্রথম ইয়াবার আগমন ঘটে। শুরুতে এটি ছিল ঢাকার উচ্চবিত্ত ও ধনীদের পার্টি ড্রাগ, কিন্তু 2006 থেকে 7 সালের পর থেকে এর চেইন সাপ্লাই এমনভাবে বিস্তার লাভ করে যে দাম সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসে এবং এটি পুরো দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এবার তৈরির মূল খলনায়ক হলো আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার, থাইল্যান্ড এবং লাওসের সীমান্ত অঞ্চলকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল বা সোনালী ত্রিভুজ, যা বিশ্বের অন্যতম বড় মাদক উৎপাদন কেন্দ্র। মায়ানমারের শান এবং কাচিন রাজ্যের দুর্গম জঙ্গলের শত শত অবৈধ ল্যাবরেটরি বা ফ্যাক্টরি রয়েছে, সেখানে সরকারি নিয়ন্ত্রণ নেই বললেই চলে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর মায়ানমারের জান্তা সরকার ও তাদের মদতপুষ্ট বর্ডার গার্ড ফোর্সের বিজিএফ সরাসরি এই ব্যবসার অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করছে। চীন ও ভারত থেকে চোরাই পথে আসা সিওডুওপিড্রিন বা এফিড্রিন নামক রাসায়নিক কাঁচামাল হিসেবে এই ল্যাবগুলোতে আনা হয়। এরপর বৈজ্ঞানিক ফর্মুলার তৈরি হয় WY বা R7 ব্র্যান্ডের ইয়াবা ট্যাবলেট। মায়ানমারে একটি ট্যাবলেটের উৎপাদন খরচ মাত্র 20 থেকে 30 টাকা, কিন্তু সেটি যখন ঢাকায় পৌঁছায় তার দাম হয়ে যায় 300 থেকে 500 টাকা। এই বিশাল প্রফিট মার্জিনের কারণেই মাফিয়ারা এই ব্যবসায় ঝাঁপিয়ে পড়ে। মায়ানমারের জঙ্গল থেকে উৎপাদিত হয়ে ইয়াবা প্রধানত 3টি ধাপে বাংলাদেশে প্রবেশ করে। প্রথমটি হলো নাফ নদী ও টেকনাফ রোড। মায়ানমারের মন্ডু শহর থেকে ইয়াবা বড় বড় চালান নাফ নদী পার হয়ে বাংলাদেশ টেকনাফ ও কক্সেস বাজারে আসে। দ্বিতীয়টি হলো বান্দরবান ও দুর্গম পাহাড়ি রোড। টেকনাফে নজরদারি বাড়লে মাফিয়ারা রোড পরিবর্তন করে বান্দরবন সীমান্ত দিয়ে হেঁটে বা চাঁদের গাড়িতে করে ইয়াবা ঢুকায়। আর তৃতীয়ত হলো ভারত হয়ে বিকল্প রোড। মায়ানমার সীমান্ত থেকে ইয়াবা প্রথমে ভারতের মিজোরাম, ত্রিপুরা বা আসামে ঢুকে, সেখান থেকে বাংলাদেশের কুড়িগ্রাম, সিলেট বা ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সবচেয়ে বড় প্রশ্ন, সীমান্তের এত নিরাপত্তা থাকার পরও প্রতিদিন কোটি কোটি ইয়াবা কিভাবে পৌঁছে যাচ্ছে? এখানেই কাজ করে মাফিয়াদের কিলার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তারা প্রশাসনকে পাখি দিয়ে অভিনব পদ্ধতি ব্যবহার করে। প্রথমত হিউম্যান ক্যারিয়ার বা ক্যাফ কেটে আনে। অনেক সময় রোহিঙ্গা শিবিরের অসহায় শরণার্থী বা চরম দরিদ্র মানুষকে টাকার লোভ দেখিয়ে বাহক হিসেবে ব্যবহার করা হয়, যারা স্কচ টেপ দিয়ে মোড়ানো ইয়াবা পোটলা আন্তগিলে পেটের ভেতর করে নিয়ে আসে। দ্বিতীয়ত অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি বা ভিআইপি স্টিকার মুক্ত গাড়ি ব্যবহার করে ইয়াবা পাচার করা হয়, যা সচরাচর চেকপোস্ট তল্লাশি করা হয় না। সবচেয়ে তিতা সত্য হলো স্থানীয় কিছু অসাধু পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সীমান্তরক্ষী বাহিনীর কিছু সদস্যের পরোক্ষ বা প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এই বিশাল নেটওয়ার্ক টিকিয়ে রাখা অসম্ভব। এই ব্যবসার পেছনে আসল মাফিয়া কোনো সাধারণ অপরাধী নয়, এটি একটি পলিটিকো ক্রিমিনাল নেক্সাস বা রাজনৈতিক অপরাধী
চক্র। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় টেকনাফ ও কক্সবাজারের একাধিক সাবেক ও বর্তমান প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য, স্থানীয় ব্যবসায়ী এবং জনপ্রতিনিধিদের নাম বারবার উঠে এসেছে। এই মাফিয়ারা ডিস্ট্রিবিউটেড বা ছড়ানো সিন্ডিকেট হিসেবে কাজ করে। মূল ইনভেস্টররা পর্দার আড়ালে থেকে কোটি কোটি টাকা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল হুন্ডির মাধ্যমে মায়ানমারে পাঠায়। তারা নিজেরা কখনো ড্রাগ স্পর্শ করে না, তাই তাদের আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ে। মিডলম্যানরা টেকনাফে চালান রিসিভ করে এবং লোকাল ডিলারদের মাধ্যমে পাড়া মহল্লায় কিশোর গ্যাং বা খুচরা বিক্রেতাদের দিয়ে সরাসরি ভোক্তাদের কাছে ইয়াবা পৌঁছে দেয়। তাহলে এর সমাধান কি? বাংলাদেশ 2018 সাল থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং শত শত কথিত বন্দুকযুদ্ধ দেখলেও ইয়াবা চোরাচালান বন্ধ হয়নি। উল্টো জান্তা সরকারের আমলে তা আরও বৃদ্ধি পেয়েছে, কারণ বন্দুকযুদ্ধে শুধু চুনোপুটি বাহকরা মারা পড়েছে, মূল গডফাদাররা সবসময় অধরা থেকে গেছে। যদি বিশ্ববাজারের দিকে তাকায়, পর্তুগাল বা থাইল্যান্ডের মতো দেশগুলো দেখিয়েছে যে শুধু কঠোর শাস্তি বা পুলিশি অ্যাকশন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমাধান লুকিয়ে আছে মূলত তিনটি জায়গায়। একটি, মানি ট্রেল বন্ধ করা। হুন্ডি এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মায়ানমারে যে কোটি কোটি টাকার ক্যাপিটাল ফ্লো বা অর্থ পাচার হচ্ছে, ব্যাংকিং ইন্টেলিজেন্স ও সেন্ট্রাল ডাটা ট্র্যাকিংয়ের মাধ্যমে কঠোরভাবে বন্ধ করতে হবে। 2, স্মার্ট বর্ডার সার্ভেলেন্স। নাফ নদী ও দুর্গম পাহাড়ি সীমান্তে শুধু জনবল না বাড়িয়ে থার্মাল ইমেজিং ড্রোন বা 24 থেকে 7 সিসিটিভি মনিটরিং সিস্টেম চালু করতে হবে। 3, ডিমান্ড রিডাকশন ও রিহ্যাবিলিটেশন। মাদকাসক্তদের অপরাধী হিসেবে না দেখে রোগী হিসেবে বিবেচনা করে কাউন্সেলিং ও সরকারি পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে, যাতে বাজারে ইয়াবা চাহিদায় পুড়িয়ে যায়। একটি পুরো প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে এই মাফিয়ারা নিজেদের রাজপ্রাসাদ বানাচ্ছে। সচেতনতা শুরু হতে হবে আপনার এবং আমার ঘর থেকে।